প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, সে খবরটা রীতিমতো বাংলাদেশের বর্তমান সরকারকে রীতিমতো ভীষণ হতাশ করে দেবে। হতাশ এই কারণে করবে, এত তড়ি ঘড়ি করে, এত তাড়াতাড়ি করে সমস্ত হাসিনার বিচার ফিচার কমপ্লিট করে তাকে ঝোলানোর সমস্ত ব্যবস্থা যখন করা হলো, তখন দেখা গেল যার কাছে শেখ হাসিনা রয়েছে সে একদম বেঁকে বসে আছে। ভারতবর্ষ তো শেখ হাসিনাকে দেবে না। এখন আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, আমার খবরটা উল্টো হয়, তাই আমি এখানে মোবাইলে আমি মিরর এফেক্ট দিয়ে রেখে দিয়েছি। মিরর এফেক্টটা দেখুন আপনারা। হাসিনাকে ফেরাতে বাধ্য নয় ভারত, ইঙ্গিত চুক্তিতে। আনন্দবাজারে খবরটা বেরিয়েছে। এই যে খবরটা, এই খবরটার মধ্যে পরিষ্কার রয়েছে যে চুক্তিটা রয়েছে 13টা পয়েন্ট তার মধ্যে রয়েছে। তার মধ্যে একটা পয়েন্টে আছে যে যদি দেখা যায় যে কোনো প্রত্যর্পণের ব্যাপার পেছনে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো কিছু রয়েছে, ইঙ্গিত রয়েছে, বা তাকে চরম শাস্তি দেওয়া হবে, এবং দুদেশের মধ্যে তার বিরুদ্ধে দুদেশেই কোনো রকম মামলা নেই, এক দেশে আছে এক দেশে নেই, তাহলে পরে সেই চুক্তি কিন্তু মান্যতা পাবে না এই হস্তান্তরের ব্যাপারে। এবং কালকে যখন বিচার প্রক্রিয়া শেষ হলো, তখনই ভারত বুঝে গিয়েছিল যে এটা তো ক্যাঙ্গারু কোর্ট, এই কোর্টে তো যা বিচার হবে তো হবে। সে ভারতবর্ষ আপনারাও জানতেন, আর ভারতবর্ষের নেতারা যারা দেশ চালাচ্ছেন তারা তো আরো ভালো জানতেন যে এইটা একটা ক্যাঙ্গারু কোর্টের চূড়ান্ত রায় হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তার আগে বাকি সব ঠিকঠাক করে রাখা হয়েছিল। চিঠিপত্র আসবে, চিঠিপত্র দিতে হবে, তা মুখে কিছু না বলে জুতিয়ে খাল খিচে দেওয়া যাক। কিরকম জুতিয়ে খাল খিচে দেওয়া যাক? এই কারণে জুতিয়ে আমি বলছি, সেটা হচ্ছে চুপচাপ তার সিকিউরিটি বিফাপ করে দেওয়া হলো। Z+ থেকে Z++ করে দেওয়া তার সিকিউরিটি। তার এখন থেকে শেখ হাসিনা যে নিরাপত্তা পাবেন, সেই নিরাপত্তাটা হলো আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারপর আমাদের বাণিজ্য মন্ত্রী, বিদেশ মন্ত্রী, NSA অজিত দোভাল, যে সমস্ত নিরাপত্তা পান, সেই নিরাপত্তা Z++ সিকিউরিটি করে দেওয়া হলো। একজন আমার প্রশ্ন করেছেন, বলেছেন শুধরে দেওয়ার জন্য, না তাকে SPG সুরক্ষা দেয়। আমি ভদ্রলোককে জানাই যে SPG হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই SPG এরা কিন্তু Z+ নিরাপত্তার মধ্যে থাকে। SPG Z+ নিরাপত্তা হচ্ছে, আপনাদের একটুখানি বোঝাই, সেটা হচ্ছে 4টে স্তরে ভাগ করা থাকে। যিনি আসেন VIP, তাকে 4টে স্তরে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ধরে নরেন্দ্র মোদী এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন, A থেকে B-তে যাবেন। নরেন্দ্র মোদী যখন যাবেন A থেকে B-তে, তখন তার আগে তার নিরাপত্তার সমস্ত রাস্তাগুলো SPG রেখে দেয়। এবং শুধু নিরাপত্তা নয়, তার যে একটা সেফ এক্সিট রুট, সেই রুটটা বাঁচা হয়। কাছাকাছি কোন হসপিটাল আছে সেই হসপিটাল দেখা হয়, কাছাকাছি কোথাও সেফ হাউস আছে সেটা দেখা হয়। দেখা হওয়ার পর সেই সমস্ত জায়গায় রাস্তাগুলো হয় কি, সমস্ত লোকাল পুলিশ না, রাজ্য পুলিশ যারা থাকে, রাজ্য পুলিশ দিয়ে পুরো পাকা করে রাখা হয়। এটা গেল প্রথম নিরাপত্তা বেরি। দ্বিতীয় নিরাপত্তা বেরি হচ্ছে আপনার
এই যে সিআরপিএফ যারা আছে, পুরো রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটার মধ্যে কর্ডন করে সিআরপিএফ থাকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থাকে। তারপরে দেখবেন 40টা গাড়ির একটা বহর যাচ্ছে, 40টা গাড়ির বহর। প্রথম বহরে থাকে আপনার থাকে যারা থাকে, তারপরে থাকে এসপিজি। ওই গাড়ির দেখবেন পেছনে, যেটা ভিআইপি গাড়ির পেছনে দেখবেন একটা জ্যামার গাড়ি থাকে, জ্যামার গাড়ির পেছনে দেখবেন দুটো গাড়ি এরম ভাবে রয়েছে, এইখানে জ্যামার গাড়ি, এই দেখুন দুটো গাড়ি এই একসঙ্গে যাচ্ছে, কারণ ওরা হচ্ছে গিয়ে আমরা মানে এ। তো এরপরে যারা প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামেন এবং গাড়ির আগে পিছে থাকে দুটো গাড়ি, সেখানে দেখবেন কালো পোশাক পরা, হাতে একটা ব্যাগ নিয়ে তারা থাকে, তারা হচ্ছে গিয়ে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা থাকে কালো পোশাকের, কালো চশমা পরে, তাদের কাজ হচ্ছে গিয়ে শুধু অ্যাসেটকে রক্ষা করা। যে ভিআইপি আছে তার কাছে অ্যাসেট, সেই অ্যাসেটকে রক্ষা করা তার কাজ। সে অ্যাসেটকে নিয়ে কোনো রকমে কাছাকাছি কোনো একটা হসপিটাল বা সেফ হাউসে চলে যাবে। এবার প্যারা এসএফ যারা রয়েছে তারা গোলাগুলি চালাবে, তারা এই সমস্ত কর্ম করবে, এবং সিআরপিএফ যারা রয়েছে এবং লোকাল পুলিশ সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেবে। এই হচ্ছে গিয়ে Z++ সিকিউরিটি। যিনি ভদ্রলোক লিখেছেন যে এসপিজির আন্ডারে আছেন, এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তার হচ্ছে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তার হচ্ছে কাজ হচ্ছে অ্যাসেটকে রক্ষা করা। সে অ্যাসেট যে অবস্থায় থাকুক তাকে সেখান থেকে নিয়ে গিয়ে এলাকা ছেড়ে দাও, আগে হয় সেফ হাউসে নিয়ে যাও, আঘাত লাগলে তাকে হসপিটালে নিয়ে যাও, আর নইলে তোমার বাইপাস যে রাস্তা আছে, অল্টারনেটিভ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বের করে নিয়ে বেরিয়ে চলে যাও। আচ্ছা, এই হয়ে গেল, তো তার উত্তরের ব্যাপার হয়ে গেল। এই নিরাপত্তাটা এখন থেকে শেখ হাসিনা পাবেন, যদিও তিনি কোথাও এখন যান না, কিন্তু আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী তার কাছে কিন্তু 4.5 কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি একটা পৌঁছে গিয়েছে, এটা প্রোটোকলের মধ্যে আছে। তার জন্য ড্রাইভার হ্যান ত্যান যে সমস্ত লোকজন থাকে, তার মেকানিক ফেকানিক যা যা থাকে সব কিছু তার কাছে, দামি কার সহ তার কাছে পৌঁছে গেছে। মানে 4.5 কোটি মানে 9 কোটি টাকার গাড়ি তার কাছে পৌঁছে গিয়েছে, এটা প্রোটোকলের মধ্যে থাকে, সুতরাং প্রোটোকল অনুযায়ী তার কাছে পৌঁছে গেছে। সেই যে মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে, আগে কি ছিল, আগে চারধারে একটা দেয়াল তোলা ছিল, এখন সেখানে 4টে পাহাড় লাগিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ে যা, কার কোনো দম থাকলে নিয়ে যা। আর চিঠি পাঠাবি, আচ্ছা চিঠির এবারে আপনাদের ব্যাপারটা দেখাই। চিঠি, এই চিঠি কিরাম পাঠিয়েছে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। আদিত্য রাজ কাউল তিনি একটা পোস্ট করেছেন, আমি পোস্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের। Bangladesh interim government asked Indian government to hand over former Prime Minister Sheikh Hasina to Dhaka as part of extradition treaty between India and Bangladesh. Hasina was earlier today given death sentence by ICT Tribunal Dhaka. Hasina was sought refugee in India. আচ্ছা, এবার চিঠিটি কি পাঠিয়েছে, এই চিঠিটি পাঠিয়েছে হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, চিঠিটা হচ্ছে এইটা, হচ্ছে চিঠি। বাংলাদেশ সরকারের চিঠি। আচ্ছা, চিঠিতে পাঠাচ্ছে প্রেস বিজ্ঞপ্তি, আপনারা উল্টো দেখছেন আমি জানি, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। দেশের প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা 17 নভেম্বর 2025। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি যারাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। এইখানে
আপনারা কোনো রকম ওপরে কারো নাম, নিচে কারো সই, কারোর নাম কিচ্ছু দেখতে পাবেন না। এবার আপনারা বলুন এই চিঠির কি দাম আছে? প্রথম কথা হচ্ছে এই চিঠি তো ভারতের কাছে হচ্ছে টয়লেট পেপার। ওই টয়লেট পেপার থাকে না, মুছে ফেলে দেয়। গতবারও চিঠি দিয়েছিল, প্রাপ্তি স্বীকার করেছিল, উত্তর দেয়নি। এবার হয়তো প্রাপ্তি স্বীকার করবে না, মনে হয় প্রাপ্তি স্বীকার করবে না। এই বাংলাদেশে দু কোটির দাম দেয় না ভারতবর্ষ, 2 পয়সার দাম দেয় না। আজকে ঠেঙালে কাল কোথায় যাবে তার কোনো ঠিক নেই। 2 পয়সার দাম দেয় না। তারা ভারতবর্ষকে মাপতে চায়। ভারতবর্ষ যাকে আশ্রয় দিয়েছে না, তাকে চীনও নিয়ে যেতে পারেনি। দলাই লামাকে এত বছর হয়ে গেছে, চীনের মতো শক্তিশালী রাষ্ট্র, তারাও কিন্তু দলাই লামাকে এখনো পর্যন্ত হাতে পায়নি। সে এক্সট্রাডিশন চেয়ে বসে আছে, এখন আশা ছেড়ে দিয়েছে। তবে আপনাদের আশা পূর্ণ হবে। এই যে আপনাদের এই যে মহানুমতি সমস্ত লোকজন রয়েছে না, আপনার উপদেষ্টা মণ্ডলী, তার মধ্যে বেশ কিছু ভাগার জন্য তৈরি হয়ে আছেন। আমি খবরটা নিচ্ছি, খুব শিগগিরই আপনাদের খবরটা আমি দেব। কোন কোন উপদেষ্টা মণ্ডলী এখানে ভাগার জন্য একেবারে লাইন দিয়ে পড়ে রয়েছেন, তাদের উপদেষ্টা মণ্ডলীদের তালিকা আমি দিয়ে দেবো আপনাদের কাছে। এরা সরকার চালাবে। মোহাম্মদ ইউনূস তিনি কোথাও যেতে পারবেন না, তিনি এখানেই থাকবেন। আর আপনাকে কোনো দেশ এইভাবে সুরক্ষা দেবে না। আর আসল মুদ্রা কথা কি হলো জানেন ডক্টর ইউনূস? আপনারা না শেখ হাসিনাকে আরো প্রাসঙ্গিক করে দিলেন, আওয়ামী লীগকে আরো প্রাসঙ্গিক করে দিলেন। আওয়ামী লীগ যতটা না বাইরে আছে, আপনাদের থেকে আপনাদের অন্তরে বেশি আতঙ্ক হয়ে গেছে। আওয়ামী লীগের আতঙ্ক, রাতে আপনারা ঘুমোতে পারেন না। আপনারা ভাবেন এই বোধহয় আওয়ামী লীগ আপনাদের তাড়া করে বেড়াচ্ছে, তার ঘুম ভেঙে যায় আপনাদের। আওয়ামী লীগ আসছে, আপনাদের আওয়ামী লীগের ভূতে তাড়া করেছে। আর এখন তো ভূতে তাড়া করছে, এরপর আওয়ামী লীগের কর্মীরা আপনাদের তাড়া করবে। আওয়ামী লীগকে বাঁচাতে গেলে আওয়ামী লীগের কোনো নেতার দরকার নেই। আওয়ামী লীগের যারা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে না, তারা ঠিক নিয়ে আপনাদের সিধে করে দেবে। আর সেদিন খুব একটা দূরে নয়। আর ভারতবর্ষ এটি করলো কেন? ভারতবর্ষ জানে যে আপনারা এই চিঠিটা দেবেন। এই চিঠিটা দেওয়ার ফলেতে ভারতবর্ষের কাছে একটা দায়িত্ব হয়ে গেল। ভারতবর্ষ মানে তাকে উত্তর দিতে হবে কূটনৈতিক ভাষায়। সে চুপচাপ, ভারতবর্ষ কথা বলে কম, একদম চুপচাপ জুতোটা মেরে দিল আপনাদের, যে তার সিকিউরিটি বিফ আপ করে দিল। তুমি যাকে চাইছো আমি তার সুরক্ষা আরো বাড়িয়ে দিলাম, এবার বুঝে নাও তুমি কি করবে। পৃথিবী বুঝে নি, পৃথিবী এশিয়ার মতো কূটনৈতিক ভালো ব্যাপার বুঝে। ভারতের কূটনীতি হচ্ছে এরকম, মুখে কিছু বলবে না, কাজে করে দেখিয়ে দেবে। সুতরাং আপনার 2 পয়সার দাম আর ভারতবর্ষের কত পয়সার দাম পৃথিবী বুঝে নেবে খুনি। আপনারা মানে বিদায় হন এবং বাংলাদেশের সাধারণ জনতাকে আপনারা শান্তিতে বাঁচতে দিন। আর না হলে পরে ধোলাই খেয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্ভবত আরো একটি অপ্রয়োজনীয় এবং বলা যেতে পারে যে হঠকারী একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। বিষয়টি হচ্ছে সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় প্রকাশ করা হয়েছে, ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে আরও একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় প্রকাশ করা হয়েছে। সেই শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। করলে কি হবে সেটিও বলা হয়েছে। এবং এই বিষয়টি মঙ্গলবার প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেটিতে তুলে ধরা হয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বা NCS এর বরাত দিয়ে। পোস্টে বলা হচ্ছে যে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি একটি জরুরি সতর্কতা জারি করে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে পলাতক ও আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রচারিত মিথ্যা ও উস্কানিমূলক তথ্য বিবৃতিগুলো দেশের সার্বিক নিরাপত্তা, জনশৃঙ্খলা ও বহু আকাঙ্ক্ষিত
সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। এই কার্যকলাপগুলো সহিংসতা ও বৃহত্তর বিশৃঙ্খলা সৃষ্টির মূল কারণ। আমি যে কারণে এই বিষয়গুলোকে অপ্রয়োজনীয় এবং হঠকারী বলে উল্লেখ করেছি সে বিষয়ে আসছে, ব্যাখ্যাটি রয়েছে। এর আগেও সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এনসিএসএ বলছে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্য ও বিবৃতি ক্রমাগত ডিজিটাল মাধ্যমে প্রচার হওয়া বিচার বিভাগের প্রতি অবমাননা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল। এসব বক্তব্যে সরাসরি কল ফর ভায়োলেন্স বা সহিংসতার আহ্বান রয়েছে, যা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা ছড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এগুলো করে সরকারের আসলে লাভ কতটা হচ্ছে? এই যে অবাধ টেকনোলজির যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ, এই যে অবাধ তথ্য প্রবাহের সময়টিতে কোনো কিছুকে আটকে রাখা যায়? ধরুন দেশের ভিতর থেকে কেউ এগুলো প্রচার করলো না, বাইরে থেকে তো প্রচার হচ্ছেই, হবেও, সেগুলো ঠেকাবে কিভাবে? এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে তো যে কেউ ঢুকলেই এগুলো পেয়ে যায়, সেগুলো তো এখন নিশ্চয়ই দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অথবা দেশের বাইরে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে তারাও ছড়াবে। এখান থেকে বন্ধ করবে কিভাবে? এবং এইটি যে বন্ধ করা সম্ভব নয় তা খোদ বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাতে রয়েছে। এবং এই যে বললাম যে তাদের অভিজ্ঞতা রয়েছে, যেমন গত 12ই মে এমন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ ঘোষণা করাই আছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বা তাদের বক্তব্য বিবৃতি থেমে আছে কোনোভাবে? চলছে তো, যত্রতত্র যেমন ইচ্ছা তো চলছে, এবং মানুষ তো অজানার মধ্যে নেই, তারা তো ঠিকই কোনোভাবে এই ইনফরমেশনগুলো পাচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে গত 12ই মে যখন এই প্রজ্ঞাপনটি জারি করা হয়, তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, সরকার নিজেই যেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, যখন বর্তমান সময়টিকে দেশের ইতিহাসে সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতার সবচেয়ে উৎকৃষ্ট সময় বলে দাবি করছে, তখন সরকার সেটি নিজেই ক্ষুণ্ণ করছে কিনা সে প্রশ্ন উঠেছিল। এবং এই প্রশ্ন ওঠার পরে সরকার আবার পরবর্তীতে একটি বিবৃতি দেয়। সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। অর্থাৎ গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিষয়ে যে কোনো আলাপ আলোচনা করতে পারবে। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অ্যাকশনে যাচ্ছিল তার অংশ হিসেবে যেটি করেছিল, প্রকাশের তাদের বক্তব্য বিবৃতি প্রচারের ক্ষেত্রে পরবর্তীতে আবার এই বিবৃতি দেওয়া হয়। শুধু সেটাই না, 24শে অক্টোবর আরও একটি বিবৃতি প্রচার করা হয়। ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিবৃতি প্রচার করা যাবে না। এবং যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশে, সেহেতু সন্ত্রাস বিরোধী যে আইনটি রয়েছে সেই আইনের মধ্যে নিষিদ্ধ সংগঠন বা ব্যক্তি সত্তার বিরুদ্ধে এই ধরনের কথা রয়েছে, সেটি আবার সরকার নতুন করে বিবৃতি দেয়। কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যত সব আইন কানুন, যত সব নিয়ম বিধি যা যা ছিল, যা যা করেছে সব তোলপাড় করে দিচ্ছে সরকার। কিন্তু মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগের সময় যেসব কালা কানুন ছিল, আমরা শুরু থেকে সন্ত্রাস বিরোধী আইনটিকে কালা কানুন হিসেবে উল্লেখ করে আসছি, সেগুলো আবার সরকার ঠিকই ব্যবহার করছে। এক্ষেত্রে সরকার পূর্বসূরিদের তাদের যে পথরেখা সেই হিসেবেই চলছে, এটি আর তারা অস্বীকার করে না। এখন আওয়ামী লীগ সরকারও আমরা জানি যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে সেটি নির্বাহী আদেশের মাধ্যমে নয়। সেই আদেশটি আবার এসেছিল আদালতের মাধ্যমে। আদালত কেন করেছিল সেটিও আমরা জানি, সরকারের ইচ্ছায়, সরকারের নির্দেশনায়। এগুলো তো আর গোপন কিছু নয়, ওপেন সিক্রেট। এবং তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞাটি আসে আদালতের মাধ্যমে, তার আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের কর্ণধার বা চেয়ারম্যানকে আটক করা হয়েছিল তার বক্তব্য প্রচারের কারণে। এবং ঠিক তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছিল, যেটি দাবি করা হয়েছিল যে তারেক রহমানের বক্তব্য জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করছে, এই কারণে ওই টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করা হয়েছে পরবর্তীতে বলে। এবং তারপরে এসে আবার
আদালতের মাধ্যমে এমন একটি নির্দেশনা আসে। কিন্তু তাতে কি লাভ হয়েছিল? তারেক রহমান সাহেব তো ঠিকই প্রতিনিয়ত তিনি তার বক্তব্য দিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য পরবর্তীতে প্রচার হচ্ছিল, অথবা তিনি তার দলের সভা সমাবেশগুলোতে ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত উপস্থিত হয়ে তার বক্তব্য তিনি দিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগ সরকারের বিন্দুমাত্র কোনো লাভ হয়েছিল এসব নির্দেশনা জারি করে? হয়নি তো। বরং আওয়ামী লীগ সরকার যে বাক স্বাধীনতার ভয়ঙ্কর পরিপন্থীমূলক কাজ করছে সেটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। ঠিক এখনো বর্তমান অন্তর্বর্তী সরকার সে পথেই হাঁটছে, সেগুলোই ফলো করছে। এগুলো কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কি কারণে সরকারের কার মাথা থেকে কিভাবে এইসব অপ্রয়োজনীয় নির্দেশনায়, অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামাতে হয় আমরা ঠিক বুঝে উঠতে পারি না। দেখা যাক এটি কতটুকু কার্যকর হয়। তবে এটুকু আমরা জানি যে এই সব নির্দেশনা বা সতর্কতার মাধ্যমে মাঝখান থেকে কিছু মানুষ বা কিছু প্রতিষ্ঠান অহেতুক বিপদের মুখে পড়ে, লাভের লাভ কিছুই হয় না। হয়তো সরকার যাকে মনে করে এটির অজুহাতে যাকে তাকে ধরতে পারে, যে কোনো প্রতিষ্ঠানকে বিপদের মুখে ফেলতে পারে, কিন্তু যে উদ্দেশ্যে করা হচ্ছে মূলত সেটি আসলে কোনো কার্যকর কিছু হয় না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।